হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স ভিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর পদার্থের চুম্বক ধর্ম এই চ্যাপ্টারের 3 নম্বর পার্টেতে দণ্ড চুম্বকের দরুন যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের রাশিমেলা কী হবে সেটা প্রতিষ্ঠা করব। এর আগের ভিডিওতে অর্থাৎ 2 নম্বর পার্টেতে আমি দণ্ড চুম্বকের লম্ব সমদ্বিখণ্ডে থাকা কোনো একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের রাশিমেলা কী হবে সেটা প্রমাণ দেখিয়েছিলাম এবং অক্ষ বরাবর কত হবে সেটা তোমার দেখেছিলাম। যদি না দেখে থাকো অবশ্যই দেখবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা আছে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তাহলে আমরা এখানে লাস্ট যে 3 নম্বর যে প্রমাণটা আছে দণ্ড চুম্বকের যে কোনো বিন্দুতে চুম্বকের রাশিমেলা কী হবে সেটা প্রমাণ করব। তার আগে তোমাদের ছবি এঁকে দেখাচ্ছি, ছবিটা কেমন আছে দেখে নাও। তোমরা যারা নিট 2021-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রিপারেশনটাকে হাই লেভেলে নিয়ে যাওয়ার জন্য আনএকাডেমি উইথ এক্সপার্টের সঙ্গে যুক্ত হতে পারো। এখানে টপ এডুকেটেড দ্বারা নিট 2021-এর জন্য প্রিপারেশন করানো হয়। অলরেডি 3টে ব্যাচ ওপেন আছে। প্রথম ব্যাচ হচ্ছে কি সংকল্প ব্যাচ, দ্বিতীয় ব্যাচ হচ্ছে উম্মিদ ব্যাচ এবং তৃতীয় ব্যাচ হচ্ছে পহল ব্যাচ। সংকল্প ব্যাচ স্টার্ট অন January 6, এটা হিন্দি মিডিয়ামের জন্য। নেক্সট উম্মিদ ব্যাচ স্টার্টস অন January 11, নেক্সট পহল ব্যাচ স্টার্টস অন January 13। এখানে টপ এডুকেটর দ্বারা নিট এক্সামের জন্য প্রিপারেশন দেওয়া হয়। যেমন সংকল্প ব্যাচের ক্ষেত্রে ডক্টর গৌরব কেজরিওয়াল আছেন, জিতেন্দ্র পান্ডে আছেন। উম্মিদ ব্যাচে আছেন দেখুন ডক্টর আনন্দ মানি, দীপক वसित। पहल ব্যাচে আছে ডক্টর এস.কে. সিং, পঙ্কজ তলওয়ার। তোমরা আনএকাডেমি অ্যাপ সাবস্ক্রিপশন করে 3টে ব্যাচের মধ্যে যে কোনো একটা ব্যাচের সঙ্গে জয়েন হতে পারো। কীভাবে তোমরা আনএকাডেমি সাবস্ক্রিপশন নেবে দেখো, এখানে 5টা স্টেপ দেওয়া আছে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, টোটাল ডিটেলসটা দেওয়া আছে। তাছাড়া ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি ডাইরেক্ট সাবস্ক্রিপশন নিতে পারো। তো সাবস্ক্রিপশন নেওয়ার সময় দেখবে ইউজ রেফারেল কোড হিসাবে RUHUL, এখানে রুহুল এই রেফারেল কোডটা ইউজ করবে। RUHUL এই কোডটা তোমরা রেফারেল কোড হিসাবে ইউজ করো তো টোটাল যে অ্যামাউন্ট পড়বে তার উপর তুমি 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে এইভাবে আনএকাডেমি অ্যাপ সাবস্ক্রিপশন করে 3টে ব্যাচের মধ্যে যে কোনো একটা ব্যাচের সঙ্গে যুক্ত হয়ে তো নিট 2021-এর তোমার যে প্রিপারেশনটা আছে সেই প্রিপারেশনটাকে একটা হাই লেভেলে পৌঁছে দিতে পারবে। সো লেটস ক্র্যাক ইট। তাহলে ধরলাম এটা হচ্ছে আমার ছবি দণ্ড চুম্বক। আমরা সর্বদা চেষ্টা করবে আগে কনসেপ্টটা ক্লিয়ার করার। এই আমরা করছি কেন, এখান থেকে কীভাবে বের করব, লেখালেখি ডেরিভেশন তো খুব সহজ। এইগুলো যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে আমরা কোনো জিনিসই প্রমাণ করতে পারবো না, সেই জিনিসগুলো আমার টাফ হয়ে যাবে। ওকে, তাহলে ধরো এটা হচ্ছে আমার দণ্ড চুম্বক, এটা হচ্ছে আমার এস মেরু, এটা হচ্ছে আমার এন মেরু। ওকে, তাহলে এই অক্ষ বরাবর আছে, ধরুন এটা হচ্ছে তার অক্ষ। টোটাল দৈর্ঘ্য হচ্ছে 12। ধরলাম এর মধ্যবিন্দু থেকে যে কোনো একটা বিন্দু, এখানে এই পি বিন্দুতে আমার চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। দেখে না, তাহলে এটার একটা যে কোনো একটা বিন্দুতে আছে। তাহলে এখান থেকে যদি আমি একটা রেখা টানি, ওকে, ধরলাম এই রেখাটা চুম্বকের অক্ষর সঙ্গে থিটা কোণে আছে, এটা থিটা কোণে আছে। তা চুম্বক দ্বিমেরু কোন দিকের অভিমুখ হয়? তো চুম্বক দ্বিমেরু অভিমুখ হচ্ছে এই বরাবর। তাই চুম্বক দ্বিমেরুকে যদি আমরা ভেক্টর রাশি বলি তার অভিমুখ কোন দিক হবে? এই দিক বরাবর। তার চুম্বক দ্বিমেরুর অভিমুখ এই দিক বরাবর, আর চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে আমাকে পি বিন্দুতে। তাহলে কীভাবে বের করবো তাহলে দেখে নাও। আর তাহলে এর আগে যে দুটো নর্মাল কেস ছিল সেই কেসটাই নেই। তাহলে এখানটা আমরা কীভাবে নির্ণয় করবো দেখে নাও। তাহলে এখানে চুম্বক দ্বিমেরু নিজেই দুটো উপাংশে ভেঙে যাবে, দেখে নাও। তাহলে এইটা হচ্ছে আমার, এটা হচ্ছে বেসিক অ্যাক্সিস, এই অক্ষের সাপেক্ষে এই পি বিন্দু যে এখানে যে চুম্বক দ্বিমেরু আছে সেটা একটা অ্যাঙ্গেল থিটা আছে। তাহলে এটা যদি অ্যাঙ্গেল থাকে এটা তাহলে দুটো উপাংশ ভাঙবে, একটা লম্ব উপাংশ, একটা ভূমি উপাংশ। ভালো করে দেখো না, এইটাকে আমার মেন অ্যাক্সিস ধরেছি, অর্থাৎ এইটা ধরে আমি অ্যাক্সিসটাকে যদি এইভাবে দেখাই, ওকে, এইটা হচ্ছে আমার অ্যাক্সিস। তাহলে এইটা হচ্ছে আমার পি বিন্দু, এখানটা বের করতে হবে। তাহলে এর সঙ্গে চুম্বকটা আমার এইভাবে অ্যাক্সিস বরাবর আছে, এইভাবে অ্যাক্সিস বরাবর আছে। ওকে, এইটা তাহলে এইটা হচ্ছে আমার PM চুম্বক ক্ষেত্রের অভিমুখ, এটা থিটা কোণে আছে। জাস্ট চুম্বকটা আমি এইভাবে উল্টে দিলাম। তাহলে যে থিটা কোণে থাকে তাহলে এইটা হচ্ছে কি, তাহলে এই চুম্বকের জন্য তাহলে এইটা হচ্ছে আমার চুম্বক দ্বিমেরুর অভিমুখ PM। তাহলে এটার যে চুম্বক দ্বিমেরুর এই অ্যাঙ্গেল বরাবর থাকার জন্য এটা দুটো উপাংশ ভাঙবে, একটা ভূমি উপাংশ যার সঙ্গে কোণ করে থাকবে সেটা ভূমি উপাংশ, আর পরেরটা হচ্ছে লম্ব উপাংশ। তাহলে এইটাকে এখানে দেখিয়ে দেখে নাও, এটা একটু ভাবে নাও, এইভাবে আছে। তাহলে এটা হচ্ছে PM আর এটা হচ্ছে আমার এই থিটা অ্যাঙ্গেল সঙ্গে আছে, এটা হচ্ছে ভূমি। তাহলে এটা যদি ভূমি থাকে, এটা যদি চুম্বক দ্বিমেরুর ভ্রামক হয় তাহলে এটা বলতে পারি কি PM cos থিটা, আর এটা হবে কি PM sin থিটা। তাহলে দেখে নাও
চুম্বক দ্বিমেরু দুটোই উপাংশে ভেঙে যাবে, একটা হচ্ছে পিএম কস থিটা, একটা হচ্ছে পিএম সাইন থিটা। কারণ এইটা যদি আমার অক্ষ বরাবর যদি মেন চুম্বক দ্বিমেরু ভ্রামক হয়, এর অভিমুখ দেখে নাও। অ্যাকচুয়ালি আমরা জানি কি পিএম ইকুয়াল টু কিউএম ইন্টু 12। তা 12 যে ভেক্টর আছে 12 হচ্ছে এদিক বরাবর, তাহলে এর দৈর্ঘ্য, এর যেই দিক বরাবর দৈর্ঘ্য থাকবে সেই দিক বরাবর চুম্বক দ্বিমেরুর ওই মুখ থাকবে, তাহলে এই দিক বরাবর হবে। কিন্তু এটা যখনই এই দূরত্বের সঙ্গে থিটা কোণ করে থাকে, তাহলে এটা দুটো উপাংশ, তাহলে এইটা অতিভুজ টাইপের হয়ে যাচ্ছে, তাহলে এটা অ্যাঙ্গেল বরাবর আছে, তাহলে এইটা দুটো উপাংশে ভেঙে যাবে, একটা ভূমি উপাংশ একটা লম্ব উপাংশ। এই জায়গাটা একটু গুলিয়ে যায় অনেকজনই, আমি দেখেছি যখন পড়ার তখন তারা বুঝতে পারেন যে কীভাবে এটা পি কস থিটা যেটা কীভাবে পি সাইন থিটা হচ্ছে। এই জায়গাটা একটু ক্লিয়ার করে নাও, এইটা যদি বুঝতে পারা যায় পরের ডেরিভেশনটা আরও সহজ হয়ে যাবে। তাহলে দেখে নাও, এই জিনিসটাকে ভালো করে বুঝে নাও। এইটা এই বরাবর আছে, এইটাকে আমি আঁকছি এই বরাবর চুম্বক, মানে চুম্বক দ্বিমেরুর ভ্রামক আছে এই দিক বরাবর, এটা হচ্ছে আমার থিটা। ওকে, আমাকে এখানটায় চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। তাহলে দেখে না, এই অক্ষের সাপেক্ষে এটা যদি আমি ও বলি, ওপি অক্ষের সাপেক্ষে এইটা হচ্ছে, এটা থিটা কোণে আছে। তাহলে দেখুন এইটা অতিভুজ, যদি এটাকে আমি রেফারেন্স লাইন বলি, মানে আমরা বলি না যে ওখানে একটা লাইন টানলাম তার সঙ্গে একটা কোনো এটা থিটা কোণে আছে একটা আর, তাহলে যদি এটাকে থিটা কোণে বলি আমরা, তাহলে এটা হচ্ছে রেফারেন্স, এই প্লেনের সাপেক্ষে বা এই লাইনের সাপেক্ষে আমরা এটা মাপছি। ঠিক এখানে আমরা পিএম, এই যে চুম্বক ক্ষেত্রটা, চুম্বক দ্বিমেরু ভ্রামকটা কার সাপেক্ষে, এই লাইনের সাপেক্ষে মেজারমেন্ট করছি। তাহলে এটা হচ্ছে রেফারেন্স, তাহলে এর সাপেক্ষে এটা যদি থিটা কোণে থাকে, তাহলে যার সঙ্গে এই পিএমটা যার সঙ্গে থিটা কোণে থাকবে সেটা ভূমি হবে, অর্থাৎ এইটা হচ্ছে কি পিএম কস থিটা হবে, যেহেতু এটার সঙ্গে পিএমটা থিটা কোণে আছে, আর লম্বটা এইভাবে টেনে দেবো। ঠিক একইভাবে আমরা এখানে টেনেছি। তা দেখে নাও, আশা করি আর সমস্যা কোনো কিছু তোমাদের হবে না। তাহলে আমার হচ্ছে পিএম বের করছি এই লাইনের সাপেক্ষে, তাহলে এই লাইনের সঙ্গে এই পিএমটা থিটা কোণে আছে, অর্থাৎ এই লাইনের সঙ্গে চুম্বক দ্বিমেরু ভ্রামকটা থিটা কোণে আছে। তো থিটা কোণে থাকার ফলে চুম্বক দ্বিমেরু ভ্রামক দুটি উপাংশে ভেঙে যাবে, যার সঙ্গে কোণ করে থাকবে সেটা হচ্ছে ভূমি উপাংশ, সেটা পিএম কস থিটা হবে, আর বাদবাকিটা লম্ব উপাংশ পিএম সাইন থিটা হবে। তাহলে আমরা যদি পিএম কস থিটার জন্য এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করতে হয়, সেটা দেখে না অক্ষ বরাবর হবে, সেই চুম্বক ক্ষেত্রটাকে আমরা বলছি কি বিআর। ওকে, বিআর বলছি। আর এর সাপেক্ষে এই বিন্দুটা দেখে নাও লম্ব বরাবর হবে, দেখে নাও এর সাপেক্ষে এইটা কি হচ্ছে না লম্ব বরাবর হচ্ছে, দেখে নাও পিএম, ভালো করে বুঝে নাও, পিএম কস থিটা, এই পিএম কস থিটার অভিমুখ এই দিক বরাবর, তাহলে এই উপাংশের সাপেক্ষে এই পি বিন্দুটা অক্ষ বরাবর আছে। যেমন আমরা দণ্ডচুম্বকের দেখে নাও, দণ্ডচুম্বকের ক্ষেত্রে অক্ষ বরাবর একটা পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রে রাশিমালাটা যেমন বের করেছিলাম সেইভাবে এখানে বের করব। তাহলে সেই রকমই আসে, দেখো এই এরা চুম্বক দ্বিমেরুর ভ্রামক ছিল, তাহলে এর সাপেক্ষে আছে অক্ষ বরাবর আছে, তাহলে এই পিএমের বদলে পিএম কস থিটার সাপেক্ষে এই পি বিন্দুটা কি আছে অক্ষ বরাবর আছে। আর দেখে নাও পিএম সাইন থিটার সাপেক্ষে পি বিন্দুটা কি আছে লম্ব বরাবর আছে, যেমন দণ্ডচুম্বকের কোনো একটা পি যদি বিন্দু লম্ব বরাবর থাকে সেই পজিশানে আছে। তাহলে আমরা এর জন্য ধরলাম, তাহলে এই ও বিন্দুতে পি বিন্দুর জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র আমরা নির্ণয় করব, সেইটা ধরলাম পিএম কস থিটার জন্য বিআর, তার অভিমুখ এই বরাবর, আর পিএম সাইন থিটার জন্য তার অভিমুখ হচ্ছে এই দিক বরাবর, যেহেতু লম্ব বললাম এটা হচ্ছে ফাই ধরলাম। ওকে, আর লব্ধি চুম্বক ক্ষেত্রটা এই দিক বরাবর ধরলাম, সেটা হচ্ছে কি বি চুম্বক ক্ষেত্র, সেটার সঙ্গে ধরলাম ফাই কোণে আছে। ওকে, এটা হচ্ছে ফাই কোণে আছে। এবারে আমরা কি করে বিআর আর বি ফাই নির্ণয় করব দেখে নাও। আগে ছবিটা ভালো করে বারবার বলছি, ছবিটা বুঝে নাও, ডেরিভেশন খুবই সহজ। তাহলে প্রথম আমরা এই উপাংশ বিভাজনটা বুঝে নেব, তারপরে এইখানটাই বুঝবো। তাহলে এখান থেকে বুঝতে পারলাম কীভাবে, যেহেতু আমার এই দূরত্ব সাপেক্ষে এই চুম্বক থেকে পি বিন্দু যে দূরত্ব আছে সেই দূরত্ব সাপেক্ষে চুম্বক দ্বিমেরু ভ্রামক একটা থিটা কোণে আছে, তাহলে এই চুম্বক দ্বিমেরু ভ্রামক দুটি উপাংশে ভেঙে যাবে, যার সঙ্গে কোণে থাকবে সেটা কস থিটা ভূমি উপাংশ হবে, পিএম কস থিটা হবে, আর বাদবাকিটা এটা লম্ব পিএম সাইন থিটা হবে। পিএম কস থিটা এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সাপেক্ষে এই পি বিন্দুটা যারা দণ্ডচুম্বকের অক্ষ বরাবর যেমন হয় সেরকম দেখতে লাগছে, সেটা চুম্বক ক্ষেত্রে আমি বিআর বলেছি। আর পিএম সাইন থিটা সাপেক্ষে এই পি বিন্দুটা হচ্ছে লম্ব বরাবর আছে, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডকে দণ্ডচুম্বকের জন্য লম্ব সমদ্বিখণ্ডের চুম্বক ক্ষেত্রে কত বের করেছিলাম সেরকমভাবে আছে, সেটা আমরা বি ফাই বলছি এই বরাবর। লব্ধি চুম্বক ক্ষেত্রটা আমরা এই দিক দিয়েছি, সেটাকে ফাই কোণে যে কোনো একটা অ্যাঙ্গেল আছে। তাহলে আমরা বের করবো বিআর আর বি ফাই।
ওকে, এটা বের করব। তাহলে আমি বলতে পারি অতএব এই ভাগটা তোমরা ভেঙে নেবে, বা বলতে পারি দণ্ডচুম্বকের চুম্বক দ্বিমেরু ভ্রামক চুম্বকের মধ্যবিন্দু থেকে পি বিন্দু দূরত্বের সঙ্গে পি বিন্দুর দূরত্বের সঙ্গে থিটা কোণে আছে। ওকে, তাহলে আমরা এটা প্রথমে লিখে নিলাম। সেটা কি, যে মধ্যবিন্দু থেকে পি বিন্দু যে দূরত্ব আছে সেই দূরত্বের সঙ্গে চুম্বক দ্বিমেরু ভ্রামকটি কিসে আছে দেখো, থিটা কোণে আছে। তা থিটা কোণে থাকার জন্য তাহলে এই চুম্বক দ্বিমেরু ভ্রামক দুটি উপাংশে ভেঙে যাবে, একটা হচ্ছে পি কস থিটা আর হচ্ছে পি সাইন থিটা। একটু লিখে নেবে, এখানটায় তোমরা একটু লিখে নেবে যে যেহেতু থিটা কোণে আছে তাহলে চুম্বক দ্বিমেরু ভ্রামক দুটি উপাংশে ভেঙে যাবে, দুটি উপাংশে বিভক্ত হবে। তার মধ্যে হবে পিএম কস থিটা জন্য পি বিন্দুটি অক্ষ বরাবর অবস্থান করবে এবং পিএম সাইন থিটা উপাংশের জন্য তাহলে এখানেও পি কস থিটা উপাংশ লিখতে হবে, উপাংশের জন্য পি বিন্দুটি অক্ষবর অবস্থান করবে এবং পিএম সাইন থিটা উপাংশের জন্য পি বিন্দুটি লম্ব বরাবর অবস্থান করবে। ওকে, তাহলে এই কথাটা একটু লিখতে হবে, এটা প্রমাণ করে। এখানে ডেরিভেশন কিছু বেশি নেই, শুধু একটু লিখে দিতে হবে। এই কথাগুলো তোমার লিখতে হবে যে কী হলো, কোনটার জন্য কি অবস্থান করবে সেইটা নির্ণয় করতে হবে। ওকে, তাহলে এবারে আমরা লেখা কমপ্লিট, আর লিখতে হবে না, এতটুকুই লিখতে হবে। এবার দেখেন ক্যালকুলেশন আছে, খুবই ছোট্ট আর সহজ ক্যালকুলেশন আছে। তাহলে বলতে পারি কি, তাহলে অতএব পিএম কস থিটা তড়িৎ চুম্বক দ্বিমেরুর জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র তাহলে সেটা কী হবে দেখে নাও। তাহলে সেটাকে আমরা বলছি কি, বিআর বলেছি। তাহলে বিআর ইকুয়াল টু μ0/4 ইন্টু 2pm cos থিটা বাই এক্স কিউব। যদি এখানে ডিস্টেন্স ও থেকে পি পর্যন্ত এই যে দূরত্বটা, সেই দূরত্ব যদি এক্স ধরি আমরা, এখান থেকে দূরত্বকে এক্স, তাহলে এক্সও ধরতে পারি, আরও ধরতে পারি, ডিও ধরতে পারি, আমার যেটা ইচ্ছা, সোজা কথা দূরত্বটা। এবারে দেখে নাও আমরা জানি কি, একটি দণ্ডচুম্বকের অক্ষ বরাবর যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের রাশিমালাটা কী ছিল, তড়িৎ দ্বিমেরুর চুম্বক দ্বিমেরুর কনসেপ্টে বি ইকুয়াল টু μ0/4 ইন্টু 2pm/x3। এইটা আমরা আগের ভিডিওতে প্রমাণ করেছিলাম কীভাবে এসেছিলো। এখানে এই ফর্মুলাটাই লিখেছি, যেহেতু আমার পিএম কস থিটার জন্য পি বিন্দুটা কী ছিল, অক্ষ বরাবর ছিল। তাহলে অক্ষ বরাবর থাকার জন্য তাহলে এই ফর্মুলাটা আমি ইউজ করবো, কিন্তু শুধু পিএম এর জায়গায় যেখানে লিখেছি পিএম কস থিটা, কারণ এখানে শুধু আর পিএম নেই, পিএম কস থিটা, পিএম একটা উপাংশ, অনুভূমিক উপাংশ পেয়েছি, অর্থাৎ
চুম্বক দ্বিমেরু ভ্রামকের একটা অনুভূমিক উপাংশের জন্য পি বিন্দুতে বের করতে তাহলে আমরা শুধু পিএম এর জায়গায় কী লিখব, পিএম কস থিটা। তাহলে ঠিক অনুরূপভাবে তাহলে এবং বলতে পারি কি, এবং পিএম সাইন থিটা চুম্বক দ্বিমেরুর জন্য, তো চুম্বক দ্বিমেরুর জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র, তাহলে চুম্বক ক্ষেত্র কী হবে দেখো, তাহলে বলতে পারি কি এটাকে আমরা B5 বলেছি। দেখো ছবিতে সেটাকে আমরা কি বলছি, তাহলে দেখো সেটাকে আমরা B5 বলেছি, এটা হচ্ছে আমরা কি B5। ওকে, B5। তাহলে B5টা কী হবে দেখো, তাহলে আমরা জানি কি, তার চুম্বক, একটি চুম্বকের দণ্ড চুম্বকের জন্য লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো লম্ব বরাবর যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের রাশি মানে সেটা আমরা কি প্রমাণ করেছিলাম, B = μ0/4π × PM/x³ যদি এখানে দূরত্ব x হয়ে থাকে। তাহলে এখানে কি হলো B5, সেটাকে আমরা B5 বলছি, B5 = μ0/4π × PM/θ/x³। দেখে না কোনো ডিফারেন্স নেই, শুধু এখানে PM আছে, এখানে PM cos sin θ করেছে। কারণ কি, এবারে আমরা যে চুম্বক দ্বিমেরু ভ্রামকটা নিচ্ছি সেইটা এই বরাবর PM sin θ, এইটার জন্য আমরা দিচ্ছি। চুম্বকটা এখানে অবস্থিত, এখানটা আমরা বের করতে চাইছি। তাহলে দেখে নাও এর সাপেক্ষে এটা কি লম্ব বরাবর আছে, তাহলে লম্ব বরাবর থাকলে আমার ফর্মুলা ছিল এটা B = μ0/4π × PM/x³। তাহলে একইভাবে B5, সেটাকে আমরা B5 ধরেছি এর সাপেক্ষে, তাহলে B5 হলে তাহলে বলতে পারি কি μ0/4π × PM sin θ, কারণ sin θ এক্ষেত্রে আমার চুম্বক দ্বিমেরু ভ্রামক হচ্ছে PM sin θ। তাহলে সেই জন্য আমরা শুধু P এর জায়গায় PM sin θ/x³ দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে। তাহলে আমরা লম্ব বরাবর এবং অক্ষ বরাবর দুটোর জন্যই বা P cos θ জন্য চুম্বক ক্ষেত্র কী হবে, P sin θ জন্য চুম্বক ক্ষেত্র কী হবে সেটা আমরা নির্ণয় করে ফেলেছি। এবার লব্ধি চুম্বক ক্ষেত্র নির্ণয় করবো। এবার লব্ধিটা কীভাবে নির্ণয় করো দেখে নাও, এটাও খুব সহজ আছে, একদম ইজি কনসেপ্ট। দেখে নাও ছবিটা এখানটা দেখো, এই জিনিসটাকে দেখো, এই জিনিসটাকে ফলো করো। এটাকে যদি আমি একটু হরাইজন্টালভাবে আঁকি, তাহলে এই বরাবর আমি নিচে কি BR, দেখে নাও এটা আমি BR লিখেছি। আর এই লম্ব বরাবর কি লিখেছিলাম আমি, এটা B5 নিয়েছিলাম। ওকে, B5। আর এই দিক বরাবর লব্ধিটা নিয়েছিলাম B চুম্বক ক্ষেত্র, এটা লব্ধি নিয়েছিলাম, আর এটার সঙ্গে অ্যাঙ্গেলটা ছিল ফাই। তাহলে এইটাকে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজে কনভার্ট করে দিই, B5টাকে যদি এখানে বসিয়ে দিই, আমি বসাতেই পারি এটা B5, এটা হচ্ছে B5। তাহলে এইটা হচ্ছে লম্ব হচ্ছে B5, এটা যে ভূমি হচ্ছে BR, আর লব্ধি হচ্ছে B। তাহলে লব্ধির চুম্বক ক্ষেত্রটাকে কোনটা পাচ্ছি দেখেন, সেটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজটা আমার হয়ে যাচ্ছে কি লব্ধি চুম্বক ক্ষেত্র, আর P sin θর জন্য আমার চুম্বক ক্ষেত্র হচ্ছে B5, আর P cos θর জন্য চুম্বক ক্ষেত্র পাচ্ছে কি BR। তাহলে অনুভূমিক চুম্বক ক্ষেত্র, লম্ব চুম্বক ক্ষেত্র, তাহলে এটা হচ্ছে অনুভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে এটা যদি লব্ধি চুম্বক ক্ষেত্র যদি অতিভুজ হয়, তাহলে আমরা জানি কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ = √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা যদি অতিভুজটা নির্ণয় করতে চাই, আমরা তো লব্ধি বের করতে চাইছি, তাহলে আমরা যদি অতিভুজ নির্ণয় করতে চাই তাহলে √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করতে হবে, কারণ অতিভুজ = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমি যদি অতিভুজটা বের করতে চাই তাহলে √ লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে আমার ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ মানে লব্ধি চুম্বক ক্ষেত্র যদি বের করতে চাই তাহলে √ প্লাস B5²। তাহলে এখানে আমরা লিখব কি, অতএব, তাহলে এখানে একটু মুছে দিচ্ছি আমি, তা দেখে না এখানে আমরা লিখব কি, তাহলে অতএব দণ্ড চুম্বকের জন্য যে কোনো বিন্দুতে, যে কোনো অবস্থানে, যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র কি হবে দেখো না, চুম্বক ক্ষেত্র সেটা কি লিখবো দেখো না, একই কনসেপ্ট যেটা বললাম তোমাদের। তাহলে B = √BR² প্লাস B5², অর্থাৎ
এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে কি বি ফাই। তাহলে আমরা এটা হচ্ছে ফাই। ওকে, তাহলে আমি যদি বি বের করতে যাই তাহলে এই দুটো স্কোয়ারের যোগফল হবে, সেটাই করেছি। তাহলে বি আর এর মান কি আমরা একটু আগে ক্যালকুলেট করলাম, μ0/4 পাই ইন্টু 2pm cos থিটা বাই এক্স কিউব তার হোল স্কোয়ার, পুরোটা হোল স্কোয়ার হবে। প্লাস নেক্সট হচ্ছে কি বি ফাইটা কী হবে দেখো না, μ0/4 পাই ইন্টু pm সাইন থিটা বাই এক্স কিউব তার হোল স্কোয়ার। ক্যালকুলেশন বড় দেখে, ফর্মুলা বড় দেখে ঘাবড়ে গেলে হবে না, ভাবতে হবে খুবই সহজ। আগে মনের মধ্যে এই বিশ্বাসটা নিয়ে আসো যে ফিজিক্স টাফ নয়, তোমাকে যে বুঝিয়েছে ভুল বুঝিয়েছে, ফিজিক্স একদমই টাফ না, শুধু তুমি বোঝার চেষ্টা করোনি। তুমি যদি বোঝার চেষ্টা করো অবশ্যই তুমি বুঝতে পারবে। ডেরিভেশন যত বড় আসুক, যোগ করতে কেউ পারে না। যদি দু পাতা যোগ করতে দেয় তোমার কি ভয় লাগবে? ভয় লাগবে না, যতই বড়, কারণ যোগ করার বেসিক কনসেপ্ট আমার ক্লিয়ার আছে, খুব সহজে আমি যোগ করতে পারবো। ঠিক একইভাবে ফর্মুলা যত বড় হোক, যত বড়ই আমি সমীকরণ বসাই, আমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে কিভাবে করলে হবে, তাহলে আমার ভয় কিসের? খুব সহজে সেগুলো আমরা সমাধান করতে পারি। তাহলে সেইভাবে দেখে নাও, দুটো সমীকরণ পেয়েছি, বিআর পেয়েছি, বিএফ পেয়েছি, সেই জন্য প্রত্যেকটা জিনিস ছোট্ট করে আমি প্রমাণ করাচ্ছি। বই হয়তো এত ডিটেলস নেই, সেই জন্য প্রত্যেকটা জিনিস কেন আসলো, কিভাবে বসছে, এইগুলো যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ প্রত্যেকটা ডেরিভেশন তোমার টাফ হয়ে যাবে। সেইটাই আমি চেষ্টা করছি সবথেকে সহজ করে প্রত্যেকটা ডেরিভেশনকে, প্রত্যেকটা জিনিস কেন আসলো, কিভাবে বসছে, তার ব্যাকগ্রাউন্ড কি, সেগুলো সহজে বুঝিয়ে দেওয়ার আমি চেষ্টা করছি। ওকে, তা আমি যেইভাবে বোঝাচ্ছি সেটা যদি তোমাদের কাছে সহজ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবে এবং কমেন্টে জানাবে। ওকে, তাহলে দেখে নাও, তাহলে আমরা এটা বসিয়ে দিলাম। এবার দেখে নাও এই দুটোর মধ্যে কমন পার্ট আছে কিছু, μ0/4 পাই দুটোর মধ্যেই আছে, pm আছে এক্স কিউব আছে, pm আছে এক্স কিউব আছে। তাহলে এইগুলো কমন নিয়ে আসছি, এইগুলো আমরা বাইরে কমন বের করছি। স্কোয়ার রুটের ভিতরে যদি কমন নিয়ে তাহলে স্কোয়ার আকারে বেরোবে, রুটের বাইরে নিয়ে আসলে তাহলে শুধু এই মানটা বেরিয়ে আসে। তাহলে বলতে পারি μ0/4 পাই ইন্টু pm/x কিউব, এটা কমন চলে আসবে। তাহলে ভিতরে আছে কি দেখে নাও, তার 2 cos থিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার, এইটা আছে। তাহলে এটাকে আমরা কীভাবে করবো দেখো সমাধান। তাহলে বি পেলাম এটা μ0/4 পাই ইন্টু pm/x কিউব ইন্টু √4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা পেলাম। এবার দেখো না, এখানে খুব আরও একটু সহজে করা যাবে, এটা দেখে নাও। তাহলে এখানটা আরেকটু আমরা মডিফাই করতে পারি। তাহলে বলতে পারি বা বি ইকুয়াল টু μ0/4 পাই ইন্টু pm/x কিউব √, দেখে না 4 cos স্কোয়ার থিটা আছে, এটাকে বলতে পারি 3 cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। দেখে নাও 4 cos স্কোয়ার থিটাকে আমি করলাম কি 3 cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। কেন করলাম? এখানে সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা দুটো মিলে কী হয়ে যাবে? 1 হয়ে যাবে। তার মানে বি ইকুয়াল টু বলতে পারি μ0/4 পাই ইন্টু pm/x কিউব ইন্টু √3 cos স্কোয়ার থিটা প্লাস 1। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। দেখে নাও অ্যান্সারটা খুব সুন্দর দেখতে হবে, ছোট্ট করে একটা অ্যান্সার চলে এসছে। তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে দেখেন আমি তাহলে এখানে কী বেসিক কনসেপ্ট তাহলে ক্লিয়ার করলাম। তাহলে এখানে আমরা কী করলাম, জাস্ট দুটো সমীকরণকে পাঞ্চ করে দিলাম, এইটাই করেছি, আর কিছু করিনি। এখানে মেন কনসেপ্টটা এখানে বড় ছিল, কনসেপ্টটা লাগিয়ে আমরা অক্ষ বরাবর ডেরিভেশন বের করেছি আগের ভিডিওতে, লম্ব বরাবর কী চুম্বক ক্ষেত্রে রাশিমালা কী সেটা বের করেছি। ব্যাস সেই হিসাবে আমরা মানে লব্ধিটা কী করব, দুটো স্কোয়ার করে যোগ করে দিয়েছি, দুটোর মান বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে আমার এটা এসছে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট এবার আমি যেটা প্রমাণ করাবো সেটা হচ্ছে একটা দণ্ড চুম্বকের অক্ষ বরাবর যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রে যে রাশিমালা পেয়েছিলাম ওই দণ্ডটাকে সরিয়ে দিয়ে যদি আমরা সলিনয়েড নিয়ে নিই, সলিনয়েড কি সেইটা আমি তোমাদের তড়িৎ চুম্বকীয় চ্যাপ্টারে ক্লিয়ার করে ভালো করে বলে, সলিনয়েড টরয়েড এগুলো সবই ডিটেলসে আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা কম্পেয়ার করে দেখাবো দুটো প্রায় ইকুয়াল এখানে মানটা আসবে কিভাবে সেটা তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি। তাহলে এখানে লিখতে পারো সলিনয়েড এবং দণ্ডচুম্বকের হচ্ছে সাদৃশ্যতা। ওকে, এই হিসাবে তোমরা লিখতে পারো সলিনয়েড এবং দণ্ডচুম্বকের সাদৃশ্যতা।
সলিনয়েড এবং দণ্ড চুম্বকের মধ্যে সাদৃশ্য। ওকে, সাদৃশ্য। তার আগে আমি লিখে দিই যে দণ্ডচুম্বকের জন্য অক্ষ বরাবর একটা দণ্ডচুম্বক থাকলে একটা দণ্ডচুম্বক তার অক্ষ বরাবর যে কোনো বিন্দুতে পি বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্রে রাশিমালা কি জানো, বি ইকুয়াল টু μ0/4π × 2pm বাই এক্স কিউব। যদি এর মধ্যবিন্দুতে দূরত্ব এক্স থাকে, যদি আমরা এটাকে এক্স ধরে নিই, তাহলে এই ফর্মুলা আমরা পেয়েছিলাম। এবার দেখে নাও আমরা সলিনয়েডের ক্ষেত্রে চিন্তা ভাবনা করব। তাহলে এখানে একটা পরিবাহী রড আছে, ওকে, তার উপরে সলিনয়েড আছে, ওকে, এর গায়ে একটা তার অন্তরিত করা আছে, ওকে, এইভাবে আছে, এইভাবে আছে। তাহলে এর জন্য এর অক্ষ বরাবর যে কোনো বিন্দুতে পি বিন্দুতে আমি চুম্বক ক্ষেত্র বের করব। এটা হচ্ছে তার মধ্যবিন্দু, হলাম সলিনয়েডের মধ্যবিন্দু হচ্ছে এটা। এখান থেকে এর দূরত্বটাকে আমি এক্সে ধরলাম, ওকে। বইয়ে তোমাদের আর আছে, তুমি কোনো অসুবিধা নেই, এক্স বা আর যেটা হচ্ছে ধরতে পারো, যেটা আমি প্রত্যেকটা প্রমাণ এক্স ধরে করেছি সেজন্য এক্স ধরে দেখাচ্ছি। সলিনয়েডের টোটাল দৈর্ঘ্য হচ্ছে 12, এখানটায় টোটাল দৈর্ঘ্য হচ্ছে 12, আর এর মধ্যে থেকে কারেন্ট যাচ্ছে আই, আর এর ব্যাসার্ধ হচ্ছে এই ব্যাসার্ধ। তাহলে আমরা পুরো ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা। সলিনয়েডের মধ্যে কারেন্ট আছে, প্রবাহ মাত্রা লিখে দিই, ছোট্ট করে সহজে দেখে নাও, একদম পুরো বেসিকভাবে ভালো করে বুঝে নাও এটাকে। প্রবাহ মাত্রা হচ্ছে আই, এখানে ক্ষেত্রফল ব্যাসার্ধ, বৃত্তাকার লুপের ব্যাসার্ধ ইকুয়াল টু এ, ওকে। টোটাল পাক সংখ্যা কটা পাক আছে তে? মোট পাক সংখ্যা সেটাকে আমি ক্যাপিটাল এন দিলাম, ওকে। প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা সেটাকে লিখি প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা ইকুয়াল টু স্মল এন, ওকে। আমি এখানে দিলাম প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা স্মল এন। তার মানে কি, যদি সলিনয়েডের দৈর্ঘ্য ইকুয়াল টু 12, এইগুলো সব লিখবে, আমি যেগুলো লিখছি এগুলো সব লিখবে, তবে বুঝতে পারবে যে হচ্ছে এটা কি, ডেরিভেশন আমি কীভাবে পেলাম। হঠাৎ করে একটা লিখে ফেললাম এরকম নয়, বেসিক থেকে কীভাবে হলো পুরো কনসেপ্টটা বোঝো। লেখার সময় তুমি শর্টে একটু লেখার চেষ্টা, লিখে ডেরিভেশনটা পুরোটা করবে, কিন্তু যখন তুমি বুঝছো, যখন তুমি নোট আকারে তৈরি করবে, তখন করে টোটাল ডিটেলসটা তোমার লিখতে হবে যে কীভাবে হলো, ওকে। তাহলে এইভাবে তোমাকে কিন্তু করতে হবে। তাহলে দেখে নাও, তার সলিনয়েডের দৈর্ঘ্য হচ্ছে 12, তাহলে প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা এন, এর মানে কি যে এর হচ্ছে নাম্বার অফ টার্নস, টোটাল পাক সংখ্যা বাই দৈর্ঘ্য 12। তাহলে এখান থেকে বলতে পারি ক্যাপিটাল এন ইকুয়াল টু এন ইন্টু 12, তার টোটাল পাক সংখ্যা পেলাম কি স্মল এন ইন্টু 12। তাহলে এটা হচ্ছে টোটাল পাক সংখ্যা। তাহলে একটি পাকে যদি ধরে নাও একটা পাকের মধ্য দিয়ে আমার আই কারেন্ট প্রবাহিত হলে, তাহলে এন সংখ্যক পাকের মধ্যে থেকে কত কারেন্ট প্রবাহিত হবে? এন আই, কারেন্ট তো বেড়ে যাবে। ধরো একটা পরিবাহী তার আছে, তার মধ্যে থেকে কারেন্ট যাচ্ছে আই, তাহলে এরকম যদি এন সংখ্যক পরিবাহী তার যায়, তাহলে মোট কারেন্ট প্রত্যেকটার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, প্রত্যেকটার মধ্যে দিয়ে একই কারেন্ট যাচ্ছে, তাহলে মোট কারেন্ট কত হবে? যদি এন সংখ্যক হয় তাহলে এন আই হবে। তাহলে এখানে যদি আমার মোট পাক সংখ্যা এন হয় এবং মোট কারেন্ট প্রবাহ মাত্রা যদি আই হয়, তাহলে বলতে হবে সলিনয়েডের মধ্যে দিয়ে মোট প্রবাহ মাত্রা, তাহলে এখানে বলতে হবে কি সলিনয়েডের মধ্য দিয়ে মোট প্রবাহ মাত্রা সেটা কি হবে? সেটা হচ্ছে কি এন ইন্টু আই। দেখে না, ভালো করে দেখে না, এন ইন্টু আই। টোটাল পাক সংখ্যা প্রত্যেকটা, এটা মনে করবে না যে
প্রত্যেকটার মধ্যে এনআই যাচ্ছে, প্রত্যেকটা পরিবাহীর মধ্য দিয়ে কিন্তু আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, আই প্রবাহ মাত্রা যাচ্ছে। কিন্তু যেহেতু এটা এন সংখ্যক পাক আছে, তাহলে কারেন্টটা এন গুণ বেড়ে যাবে, ক্যাপিটাল এন গুণ। তাহলে সলিনয়েডের মধ্য দিয়ে মোট প্রবাহ মাত্রা এনআই, তার মানে এন এর মান আমরা পেয়েছি কত, স্মল ইন্টু 12, তাহলে বলতে পারি কি 2L এন আই। ওকে, 2L এন আই, তাহলে এটা হচ্ছে মোট প্রবাহ মাত্রা পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা বলতে পারি কি আই ড্যাশ। মোট প্রবাহ মাত্রাটা সলিনয়েডের মধ্যে মোট যে প্রবাহ মাত্রাটা সেটা কত হচ্ছে 2L এন আই। তাহলে আমরা মোট প্রবাহ মাত্রা পেয়ে গেলাম। এবার এর জন্য চুম্বক দ্বিমেরুর ভ্রামক কত হবে, তাহলে আমরা চুম্বক দ্বিমেরুর ভ্রামক নির্ণয় করবো। তার আগে ক্ষেত্রফল, প্রতিটা লুপের ক্ষেত্রফল তাহলে কত হবে, তাহলে বৃত্তাকার লুপের ক্ষেত্রফল আমি একটু মুছে দিচ্ছি। এটা সলিনয়েডের লুপের ক্ষেত্রফল এ ইকুয়াল টু পাই স্কোয়ার, কারণ এটা যদি আমরা ক্ষেত্রফল দেব পাই স্কোয়ার। এবার চুম্বক দ্বিমেরুর ভ্রামকের ফর্মুলা কি ছিল, পিএম ইকুয়াল টু আই এ। ওকে, পিএম ইকুয়াল টু আই এ, তাহলে এখানে বলতে পারি কি অতএব চুম্বক দ্বিমেরু ভ্রামক পিএম ইকুয়াল টু আই ইন্টু এ। তাহলে আইটা কত হচ্ছে, আইটা আমরা পেয়ে গেছি, এটা আই ড্যাশ হবে। ওকে, তাহলে 2L এন আই ইন্টু এটা হচ্ছে কত কেন পাই স্কোয়ার। তাহলে এটা যদি লিখি তাহলে বা পিএম ইকুয়াল টু 2 পাই, ওকে 2 পাই স্কোয়ার বা 2 পাই এল এন স্কোয়ার আই। তাহলে এটা লিখে রাখো ভালো করে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কি চুম্বক দ্বিমেরুর ভ্রামক। তাহলে সলিনয়েডের চুম্বক দ্বিমেরুর ভ্রামকটা আমরা কি পেলাম, পিএম ইকুয়াল টু পেলাম দেখে নাও 2 পাই এল এন স্কোয়ার আই। তাহলে এইটা হচ্ছে কি এই সলিনয়েডের মোট প্রভাব চুম্বক দ্বিমেরুর ভ্রামক। এই ক্যালকুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে আসলো এটা অবশ্যই মনে রাখতে হবে। অঙ্কতেও ছোটোখাটো ক্ষেত্রে এটা দিয়ে দিতে পারে। তাহলে দেখেন প্রত্যেকটা স্টেপ বইয়ে এতটা ক্লিয়ার তুমি পাবে না, সেই জন্য প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছে কীভাবে এটা হলো। ডাইরেক্ট তোমাকে বইটা দিয়ে দিল, তাহলে কীভাবে তুমি বুঝবে যে কীভাবে আসলো এটা, সেই জন্য প্রত্যেকটা কীভাবে আসলো সেই ডেরিভেশন কথা তখন দেখালাম। ওকে, এবারে আমরা এর জন্য আমরা কী করব, চুম্বক দ্বিমেরুর ভ্রামকটা চুম্বক ক্ষেত্র নির্ণয় করব। সেই জন্য দেখে নাও আমি একটা কাজ করছি এখানে, যে ক্ষুদ্র একটা দূরত্ব নিচ্ছি, এখানটায় ক্ষুদ্র একটা অংশ নেবো আমি, এখানে একটা ক্ষুদ্র একটা অংশ নেব মধ্যবিন্দু থেকে এখানটায় এতটুকু। ওকে, এটা এতটুকু এর দৈর্ঘ্যটা ধরলাম, এর দৈর্ঘ্যটা হচ্ছে কি ডিএক্স। তাহলে ডিএক্সের জন্য এখান থেকে আমার চুম্বক ক্ষেত্রটা কত হবে, এই বিন্দু থেকে বা এই বিন্দুতে বের করছি না, আমরা জানি তো একটা লুপের জন্য লুপের কেন্দ্রবিন্দু অক্ষ বরাবর পি বিন্দুর চুম্বক ক্ষেত্র রাশিমালা কি, আমরা তড়িৎ চুম্বক ক্ষেত্র চ্যাপ্টারে, তা সেই রাশিমালাটা কী ছিল দেখানো, সেটা হচ্ছে কি বি ইকুয়াল টু, যদি এর ব্যাসার্ধ যদি এ থাকে আর এখান থেকে এর দূরত্ব ওকে যদি আমার আর থাকে, সেক্ষেত্রে আমরা বলেছিলাম কি, তাহলে এখানে দেখে নাও এক্ষেত্রে আমি পেয়েছিলাম যে μ0 ni/2 ইন্টু এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার 3/2। ওকে, এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্যাকেটের মধ্যে 3/2, এটা ছিল রাশিমালা। একটি একটি বৃত্তাকার লুপের মধ্যে যদি আই কারেন্ট প্রবাহিত হয়, তার অক্ষ বরাবর যে কোনো বিন্দুতে যে চুম্বক ক্ষেত্রের রাশিমালা হবে সেটা হচ্ছে ফর্মুলা ছিল এটা। ওকে, আমরা এটা পেয়েছিলাম। এক্ষেত্রে ফর্মুলাটা কী হবে দেখে নাও, এক্ষেত্রে আমার ফর্মুলা কী বলবো, তাহলে এক্ষেত্রে আমি ধরলাম কি এই বিন্দুতে, তাহলে এখান থেকে নয় এখান থেকে আমি বের করতে চাইছি, এখান থেকে বা এইটুকু যে লুপ আছে এই লুপের জন্য আমার পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রে কত হবে তার রাশিমালা বের করবো। তা সেটা কীভাবে বের করতে গেলে এটা মুছে দিচ্ছি আমি একটু। তাহলে এখানেও আমি কি করব, একই ফর্মুলা ব্যবহার করব। তাহলে এখানে বের করতে হয় যে ডিএক্স, তাহলে এই ডিএক্সের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রে কত হবে সেটা রাশিমালা বের করবো। এবারে দেখুন ডিএক্সের মধ্যে কী হচ্ছে, অনেক কটা কী আছে পরিবাহী লুপ আছে, তাহলে কত সংখ্যক আছে সেটা আমরা জানি না। আমরা কিন্তু এটা টোটাল সংখ্যা হচ্ছে এন ইকুয়াল টু কী বলতে, সেটা এন ইকুয়াল টু ছিল আমার এন ইকুয়াল স্মল এন ইন্টু 2L। টোটাল হচ্ছে এন হচ্ছে কি নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, অর্থাৎ প্রতি একক
পাক সংখ্যায় আমার দৈর্ঘ্য, প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, তাহলে n × 12 ছিল, কিন্তু এই ডিএক্সের জন্য তাহলে পাক সংখ্যা কত হবে দেখে নাও। পাক সংখ্যা, টোটাল পাক সংখ্যা হবে n = n × dx। তাহলে এটা ছিল কি টোটালটার জন্য, এটাকে আমি n ড্যাশ দিলাম, তাহলে এটা n ছিল টোটালটার জন্য, এখান থেকে এর জন্য টোটাল আমি পেছনে n × 12 একটু আগে লিখলাম। তাহলে শুধু এইটুকুর জন্য কী হবে, n ড্যাশ = তাহলে এর মধ্যে কত পাক সংখ্যা আছে, তাহলে n ড্যাশ সেটা পাক সংখ্যা ধরলাম, n ড্যাশ = n × dx, তাহলে এত পরিমাণ পাক সংখ্যা আছে। তাহলে বলতে পারি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি স্মল n dx পাক সংখ্যার জন্য, পাক সংখ্যার জন্য p বিন্দুতে চুম্বক ক্ষেত্র, তা p বিন্দু চুম্বক ক্ষেত্র কত হবে দেখে নাও। তাহলে আমাকে কী করতে হবে, এখান থেকে দূরত্বটা ভাবতে হবে কত হচ্ছে। তাহলে মূল বিন্দু থেকে এর দূরত্বটা কত, অর্থাৎ এই মূল বিন্দু থেকে এইটুকু দূরত্ব কত সেটা জানতে হবে। এবার দেখে নাও, আমি এটাকে এখানে এক্স ধরছি না, এটাকে আমি একটা কাজ করে এখানে আর ধরে নিলাম, এইটা হচ্ছে আর। এখান থেকে মূল বিন্দু থেকে যে দূরত্বটা আছে সেইটা আমার আর, ওকে, এখান থেকে এটা হচ্ছে আর, আর এই ছোট্টটাকে আমি এক্স ধরলাম, ওকে। তাহলে এই হিসাবে ফর্মুলাটা ভালো করে ফলো করো। তাহলে ফর্মুলা অনুযায়ী বলতে পারি কি বি ইকুয়াল টু μ0 n'(i/2) ইন্টু ব্যাসার্ধ, এখানেও স্কোয়ার তো স্কোয়ার বাই, ওকে, স্কোয়ার প্লাস এখানে ছিল আর স্কোয়ার ছিল এখান থেকে দূরত্ব, ওকে, এখান থেকে দূরত্ব ছিল আর, তাহলে এটা ছিল আর স্কোয়ার, ওকে, এখান থেকে দূরত্ব ছিল আর, সেই হিসাবে আমরা স্কোয়ার প্লাস আর স্কোয়ার পেয়েছিলাম। কিন্তু এখানে আমি দূরত্ব এখানে 8 নয়, এখান থেকে নিচ্ছি এখান থেকে, অর্থাৎ 8 থেকে কোনটা বাদ যাচ্ছে, এইটুকুটা, ভালো করে বুঝে নাও। তাহলে আমার হওয়া উচিত স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তখনই হতো যদি আমি মধ্যবিন্দু থেকে নিতাম, কিন্তু নিচ্ছি কোথা থেকে, এই ডিএক্স থেকে, এখান থেকে নিচ্ছি। তাহলে এখান থেকে যে দূরত্বটা নিই, দূরত্ব অর্থাৎ হচ্ছে এখান থেকে এই দূরত্বটা নিচ্ছি আমরা, এই দূরত্ব। তাহলে এই দূরত্বটা কত হবে দেখে নাও। তাহলে এখান থেকে দূরত্ব হচ্ছে আর, এইটুকু দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব কত হবে, এখান থেকে এতটুকু দূরত্বটা কত হবে, তাহলে বলতে পারি কি আর - এক্স। ভালো করে দেখে নাও, এই ছবিটা আমি আরেকটু দেখাচ্ছি, ওকে। এটা হচ্ছে ধরলাম আমার মধ্যবিন্দুতে দূরত্ব হচ্ছে এক্স, ওকে, এখান থেকে দূরত্ব এক্স, আর এখান থেকে এখানে একটা বিন্দু চাইছি আমি, এখান থেকে এর দূরত্ব হচ্ছে আমার আর। আমি চাইছি এখান থেকে কত দূরত্ব হবে, এই দূরত্বটা কত হবে, আমি চাইছি এই দূরত্বটা। তাহলে এখান থেকে টোটালটা দেখে নাও, এখান থেকে এতটুকুটা টোটালটা যদি আর হয় আর এটা যদি এক্স হয়, তাহলে এখান থেকে এতটুকুটা কী হবে, আর -এক্স, ওকে, কারণ আমি এখান থেকে বের করতে চাইছি আর -এক্স। তাহলে স্কোয়ার প্লাস আর -এক্স, তাহলে এখানে বলতে পারি কি স্কোয়ার প্লাস আর -এক্স, ওকে, তার স্কোয়ার, তার পাওয়ার কত হবে 3/2, ব্যাস হয়ে গেল। দেখলে এইটাই হচ্ছে এর ক্ষেত্রে সমীকরণটা হবে। তাহলে ওই সমীকরণটাকে যেটা একটা লুপের ক্ষেত্রে বা n সংখ্যক লুপের জন্য ছিল কেন্দ্রবিন্দু থেকে, সেই একই সমীকরণ যদি আমি একটা কিছু সংখ্যক লুপের জন্য, অর্থাৎ n' পরিমাণ বা সংখ্যক লুপের জন্য এখান থেকে যদি আমরা চুম্বক ক্ষেত্র রাশিমালা পি বিন্দুতে বের করতে যাই শুধু এইটুকুর জন্য, সেক্ষেত্রে আমার রাশিমালাটা যাবে স্কোয়ার প্লাস, যেহেতু এখান থেকে এক্স পরিমাণ বাদ দিচ্ছি মধ্যবিন্দু থেকে, সেই জন্য আর -এক্স তার হোল স্কোয়ার 3/2, ওকে। এইটা এবারে n ড্যাশের মানটা কত আমরা জানি, n ড্যাশ হচ্ছে কি n dx, তাহলে বা বি ইকুয়াল টু μ0 n dx/2 ইন্টু স্কোয়ার প্লাস আর -এক্স তার হোল স্কোয়ার, পাওয়ার হচ্ছে কি 3/2, ওকে। তাহলে ফর্মুলাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখে নাও আরও সহজভাবে আমরা কীভাবে করতে পারি। তাহলে এটা হলো, এবার দেখে নাও এই আর দূরত্বটা, এক্স দূরত্বটা কত বড় আর আর দূরত্বটা কত বড়, তাহলে আর ব্যাসার্ধ, তাহলে বলতে হয় আর মাছ গ্রেটার দ্যান এ এবং আর মাছ গ্রেটার দ্যান এক্স। যদি আরটা এক্সের থেকে এবং ব্যাসার্ধ থেকে খুব বড় হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি যে স্কোয়ার প্লাস আর -এক্স তার হোল স্কোয়ার নিয়ারলি ইকুয়াল টু এক্স স্কোয়ার। ভালো করে বুঝে নাও, যদি আরটা যদি এর থেকে বড় হয়ে যায়, তাহলে আমি বলতে পারি আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার নিয়ারলি ইকুয়াল টু আর স্কোয়ার।
এটা তো আমরা বলতে পারবো, দেখে নাও যদি আর এর থেকে অনেক বড় হয় তাহলে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার নিয়ারলি ইকুয়াল টু আর স্কোয়ার। এটা আমরা এর আগেও দেখেছি, এভাবে প্রমাণ করেছি। তাহলে আর যদি মাছ গ্রেটার দ্যান এক্স হয় তাহলে আর মাইনাস এক্স নিয়ারলি ইকুয়াল টু আর হয়ে যাবে। ভালো করে দেখে নাও, যদি আর এক্সের থেকে অনেক বেশি হয়ে যায় তাহলে আর মাইনাস এক্স মানে আরই হবে, আর থেকে কিছু বাদ দাও বা কিছু নিলে কোনো যায় আসে না। তাহলে সেই জন্য আমরা কী করি দেখে নাও, এ স্কোয়ার প্লাস আর মাইনাস এক্সের হোল স্কোয়ার, তাহলে সেটা নিয়ারলি ইকুয়াল টু কী হবে, সেটা নিয়ারলি ইকুয়াল টু আর স্কোয়ার হয়ে যাবে। সেটা কী হবে, নিয়ারলি ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে সেটা যদি এখানে বসিয়ে দিই আমরা কী পাবো দেখে নাও, তাহলে বা বি ইকুয়াল টু মিউ জিরো এন আই বাই টু, ওকে, ইন্টু এ স্কোয়ার বাই এখানে কী পাচ্ছি আর স্কোয়ার তার পাওয়ার 3/2। টোটালটার মিলিয়ে দেখে নাও, যেহেতু আমরা এটা দিয়ে দেবো এ স্কোয়ার প্লাস আর মাইনাস এক্সের হোল স্কোয়ার নিয়ারলি ইকুয়াল টু আর স্কোয়ার, তাহলে সেটা আর স্কোয়ার হল ইন্টু ডিএক্স, ইন্টু এই ডিএক্সটাকে আমি এখানটায় লিখলাম। এবার দেখে নাও, একটু মুছে দিচ্ছি এখানটায়। এবারে আমরা টোটালটার জন্য বের করবো, এটাকে আমরা বি না বলে, যেহেতু ছোট্ট ক্ষুদ্র দূরত্বের জন্য বা দৈর্ঘ্যের জন্য বা খুব কম সংখ্যক পাক সংখ্যার জন্য আমরা বের করতে চাই পি বিন্দুতে, সেই জন্য আমরা এটাকে দেবো ডিবি, কারণ ডিএক্সের জন্য বের করতে দেন ডিএক্স আছে। তাহলে আমরা টোটাল সলিনয়েডের জন্য বের করতে চাই, তাহলে মধ্যবিন্দু সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে মধ্যবিন্দুর এদিকে হলে কী হবে সেটা মাইনাস এল, আর এখানে হলে কি প্লাস এল, ওকে। তাহলে মধ্যবিন্দু সাপেক্ষে টোটাল সলিনয়েডের জন্য, তাহলে মোট সলিনয়েডের জন্য চুম্বক ক্ষেত্র পি বিন্দু চুম্বক ক্ষেত্রে কত হবে, তাহলে এটা যে আমরা চুম্বক ক্ষেত্র নির্ণয় করলাম, এটা কার জন্য বের করলাম, এই শুধু ডিএক্সে, এখানে ডিএক্স পরিমাণ দৈর্ঘ্যের মধ্যে যত সংখ্যক পাক সংখ্যা ছিল তার জন্য পি বিন্দু চুম্বক ক্ষেত্র কত হবে সেটা রাশিমালা বের করলাম আমরা। এবার আমি যদি চাই পুরো চুম্বকের জন্য, পুরো সলিনয়েডটার জন্য আর পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত হবে, সেক্ষেত্রে আমাকে তো তাহলে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে বলতে পারি কি, অতএব সলিনয়েড মোট সলিনয়েডটির জন্য মোট সলিনয়েডের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র তাহলে কত হবে দেখে নাও, তাহলে চুম্বক ক্ষেত্রটা এখানে কত হবে, তাহলে বলতে পারি বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিবি। তাহলে আমরা ইন্টিগ্রেশন করতে দেবো, লিমিট কী হবে, লিমিটটা এদিকে মাইনাস এল আছে, এদিকে প্লাস এল আছে, তাহলে মাইনাস এল থেকে প্লাস এল, ব্যাস মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। তাহলে এই মানটা যদি এখানে বসিয়ে দিই দেখে নাও, তাহলে বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস এল টু প্লাস এল, তাহলে মানটা কী আছে দেখুন, মিউ জিরো এন আই এ স্কোয়ার দিলাম বাই টু, দেখে নাও স্কোয়ার, আর এখানে হচ্ছে কি 2, তাহলে এই 2 স্কোয়ার কেটে যাবে, তাহলে 2 আর কিউ হয়ে যাবে ইন্টু ডিএক্স। তাহলে 2 আর কিউ স্কোয়ার আর 2 হাফ, এটা কেটে যাবে, তাহলে কিউব হয়ে যাবে আর কিউব, তাহলে মিউ জিরো এন আই এ স্কোয়ার, মিউ জিরো এন আই এ স্কোয়ার বাই 2 আর কিউ ইন্টু ডিএক্স। তাহলে এইগুলো সবই ধ্রুবক, দেখেন এই টোটাল পার্টটাই ধ্রুবক। তাহলে আমরা শুধু ডিএক্সের উপর ইন্টিগ্রেশন করব। তাহলে দেখে নাও, তাহলে বা বি ইকুয়াল টু মিউ জিরো এন আই এ স্কোয়ার বাই 2 আর কিউব ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস এল টু প্লাস এল, তাহলে ইকুয়াল টু মিউ জিরো এন আই এ স্কোয়ার বাই 2 আর কিউব ইন্টু, যেখানে আমরা এই ডিএক্সের জায়গায় শুধু আপার লিমিট মাইনাস অফ লোয়ার লিমিট, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে বলতে পারি কি বি ইকুয়াল টু মিউ জিরো এন আই এ স্কোয়ার বাই 2 আর কিউব ইন্টু, তাহলে এল মাইনাস মাইনাস প্লাস 12, ওকে 12 পেয়ে গেলাম। তাহলে দেখেন আমরা সমীকরণ একটা পেয়ে গেলাম। এখনও কিন্তু মানে একটি দণ্ডচুম্বকের অক্ষ বরাবর যে সমীকরণ আছে সেইভাবে কিন্তু আমরা বের করতে পারিনি এখনও। এবার দেখে নাও আমরা কীভাবে এটা করব। তাহলে এখানে আরেকটা লাইন করছি দেখে নাও, তাহলে বা বি ইকুয়াল টু মিউ জিরো বাই 4 পাই করলাম, মিউ জিরো বাই 4 পাই। দেখে নাও মিউ জিরো 4 পাই ছিল না, তাহলে উপরে আমি 4 পাই দেবো, তাহলে 4 পাই ইন্টু এন আই স্কোয়ার ইন্টু 2l বাই 2 আর কিউ। তাহলে এই 2 এখান থেকে 2 কাটলাম, ওকে এটা পেয়েছি।
তাহলে এখানে কি আসবে দেখে নাও, তাহলে বি ইকুয়াল টু মিউ 0/4 ইন্টু, তাহলে দেখে নাও পি এম এর মানটা দেখে নাও 2πln/I² ওকে, এটা বের করতে হবে। তাহলে একটা কাজ 12 তো পেয়ে গেছি, তাহলে 12 পেয়ে গেছি, আমি একটা কাজ করে এই আকার সাজিয়ে দিচ্ছি 2 ইন্টু, এখানে দুটো 2 আছে, একটা 2 বাইরে রাখলাম ওকে, 2 ইন্টু ব্র্যাকেট দিলাম 2, এই দুইটা নিলাম, এই দুইটাকে বাইরে রাখলাম, এই দুইটা নিলাম, পাই আছে 2π, এলও আছে দেখে নাও 2πl লিখে ফেললাম, 2 এই 2টা লিখলাম, 2πl লিখলাম, n ওকে, n স্কোয়ারও আছে, স্কোয়ার ইন্টু আই বাই এখানে কত আছে দেখো না, শুধু আর কিউ দেখো না। এবারে মেলাম ঠিকঠাক লিখলাম কি, 2 দুগুণে 4 দেখো না, 2 দুগুণে 4 ওকে, দেখে নাও 2π তারপর হচ্ছে কি l তারপরে n তারপরে স্কোয়ার আই লিখলাম, সবই লেখা হয়ে গেছে বাই আর কিউ। তাহলে এইটার মান কি দেখুন, আমরা আগে প্রথমেই বের করে নিয়েছি এটা, তাহলে এটার মান কি পিএম, তাহলে বা বি ইকুয়াল টু মিউ 0/4 ইন্টু 2pm/r3 দেখে নাও। তাহলে এইটাই কি ছিল, এইটাই ছিল একটি দণ্ডচুম্বকের অক্ষ বরাবর, একটি দণ্ডচুম্বকের অক্ষ বরাবর পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের রাশিমালা, সেটা কি লিখেছিলাম, বি ইকুয়াল টু মিউ 0/4 ইন্টু 2pm/x3। তাহলে সেটা এক্সের জায়গায় শুধু এখানে আর আছে, বাদ বাকি কোনো ডিফারেন্স নেই, একই আছে ওকে। তাহলে এখান থেকে কী বুঝতে পারলাম, যে একটি সলিনয়েড, একটি পরিবাহী লুপ, যদি এন সংখ্যক পরিবাহী লুপ থেকে যদি একটা সলিনয়েড থাকে, তো সেই সলিনয়েডের অক্ষ বরাবর চুম্বক ক্ষেত্র যা হবে, একটি দণ্ডচুম্বকের অক্ষ বরাবর ঠিক চুম্বক ক্ষেত্র একই হবে। তাহলে এখানে দুটোর মধ্যে কি সাদৃশ্যতা আছে ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখো না, আজকে যেইগুলো বোঝালাম সেইগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো নেক্সট ভিডিও এর পর থেকে স্টার্ট করব। তো তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, কারণ সায়েন্স ভিডিও চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলে যে সিলেবাস আছে সেই সিলেবাস হিসাবে ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পারো, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।